দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন নিউজ 24 প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয়, আপনারা জানেন যে ঈদ ঘনিয়ে এসেছে, ঈদের পরে রাজনীতি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি, পরিচয় করে দিতে তাদের সঙ্গে আছেন। একেবারে ডান পাশে আছেন মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। আমার ডান পাশে আছেন মোশাররফ হোসেন ঠাকুর, আহ্বায়ক জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছেন ইনসাইড পলিটিক্সে। মোশাররফ হোসেন ঠাকুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কোরবানি ঈদের পরের রাজনীতি আমাদের আজকের আলোচনার বিষয়। একটা বিষয় ঘুরে ফিরেই আসে, আসলে আন্দোলন বেগবান হবে কবে? আমাদের মহাসচিব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে খুব শিগগিরই আন্দোলন বেগবান হবে এবং তার মধ্য দিয়ে সরকারের পতন হবে। আসলে ঠিক কবে? মানে ঈদ আসলে ঈদের পরে, রোজা আসলে রোজার পরে, মানে এটা আসলে অপেক্ষা শেষ হবে কবে? নিউজ 24-এর দর্শক শ্রোতা, উপস্থাপক অপর বিজ্ঞ আলোচক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, সবাইকে ধন্যবাদ। আপনাদের মনে হয় যে কথাবার্তা শুনে সবার যে আন্দোলন কেন বেগবান হচ্ছে না, আন্দোলন কবে বেগবান হবে? আমি বলি আন্দোলনটা মোটামুটি শেষ হবে কবে? আন্দোলন তো চলমান, মানে এই সরকারের পতনের পর আন্দোলন মোটামুটি শেষ হয়। তবে আমি বলি কোনো সরকারের পতনের পর আন্দোলন শেষ হয় না। আমরা 90-এ এরশাদের পতনের পর আমাদেরকে সারা বলতো যে উমুক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে চলে যাও, উমুক বিশ্ববিদ্যালয়ে চলে যাও, জাপানের উমুক বিশ্ববিদ্যালয়ে আছে এমফিল ছাড়া পিএইচডি করা যায়, ওইখানে চলে যাও। তো আমরা বলতাম এরশাদ যাক, তারপরে যা করি করব। তো এরশাদ যাওয়ার পরে হ্যাঁ, বিএনপির যারা ছিল এদের আন্দোলন শেষ হয়েছে, কিন্তু আওয়ামী লীগ আবার নতুন করে একটি আন্দোলন শুরু করে, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন। তো আন্দোলন তো চলমান। আন্দোলনের গতিটা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে। যত নিচে নামবে মনে করবেন এর পরের ঢেউটা তত উপরে উঠবে। এখনকার স্টেজটা একেবারে আপনার এই যে সমুদ্র পাড়ের লোক, মানে এখন কি সমুদ্র পাড়ের লোক, চট্টগ্রামের ছেলে, জিজ্ঞেস করেন ঢেউয়ের সাথে খেলায় অভ্যস্ত মোহাম্মদ সালাউদ্দিন। তো কোনো সময় ঢেউয়ের পানি নিচে নেমে গেছে, এর অর্থ এই না পরের যে ঢেউটা এটা আরো উপরে উঠবে। আমি মনে করি এটাই তো আন্দোলন তো সমুদ্রের তরঙ্গের মতো। আপনি যে বলছেন আন্দোলন চলছে, এই আন্দোলনের সরকারের উপরে কোনো চাপ দেখেন? মানে কি আন্দোলন চলছে? আমি আপনাকে বলি, এই সরকারের উপর যে একটা চূড়ান্ত ইন্টেন্সিভ এবং কম্প্রিহেন্সিভ একটা চাপ, এই চাপটা সরকার কিভাবে মোকাবেলা করেছে আপনাদের আন্দোলনের ফলে? হ্যাঁ, অবশ্যই। আপনি শুনেন নাই যে ওবায়দুল কাদের বলেছেন যে দিল্লি আছে তো আমরা আছি, মানে উনি উনার জুড়ে নাই, নাম্বার 1। নাম্বার 2, উনি বলেছেন যে দিল্লি আমাদের পাশে ছিল বলেই 14, 18, 24 এই 3টা নির্বাচন আমরা সঠিকভাবে করতে পেরেছি। তো এই জন্য আমি আপনাকে বলছি, আপনি মনে করার কোনো কারণ নাই আন্দোলনের চাপ কোথাও কমে গেছে। সরকার যে প্রতিদিন যে বিএনপিকে নিয়ে যে প্রলাপকে, আপনি দেখবেন গতকালও যে প্রধানমন্ত্রী বলেছেন তারেককে ধরে আনবেন, এই করবেন সেই করবেন, একবারে ঝুলিয়ে দেবেন এনে। এই যে এটা কি মনে করেন যে কোনো চাপ ছাড়া, চাপ না থাকলে উনি বলছেন, কোনো চাপ না থাকলে তারেক রহমানকে নিয়ে ব্যস্ত? যদি চাপ না থাকতো তাহলে উনি জিএম কাদেরকে নিয়ে ব্যস্ত হতেন, কারণ জিএম কাদের তার অফিসিয়ালি বিরোধী দল। তো উনি যে বিরোধী দলটি বানিয়েছেন, উনি যে মেক করেছেন যে বিরোধী দলটি, এই মেকিং বিরোধী দল নিয়ে ওনার কোনো চাপ নাই। আর বাকি চাপ যেটা আছে এটা শুধু অবশ্যই বিএনপিকে নিয়ে এই চাপটা আছে। ঈদের পরে কি আন্দোলন, মানে মাঠের আন্দোলন দেখা যাবে? এখন যে বাস্তবতা আপনি বলছিলেন যে ঢেউ নিচে, ঢেউ উপরে উঠবে কবে? ইলেকশনের পরে, এই যে 7ই জানুয়ারি ডামি আর তুমি আমি ডামি নির্বাচনের পরে আপনি দেখবেন যে জেলায় জেলায় যে বিএনপি ইফতার পার্টি রিলি করেছে, ওইখানে 10,000 নেতাকর্মী সমাবেশ হয়েছে জেলাগুলিতে। তো আমি আপনাকে বলি, আপনার কাছে মনে হতে পারে যে এই শীতল হাওয়ায়, এই সুন্দর বসুন্ধরার সুন্দর এই ওই মিডিয়া হাউসের নিচে বেশি হাওয়াটা শীতল, বাইরের হাওয়াটা শীতল না। জি, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলছিলেন যে তাদের আন্দোলন চলমান এবং এখন যে অবস্থা তাতে করে আন্দোলন বেগবান হতে খুব বেশি সময় লাগবে না, শিগগিরই আন্দোলন বেগবান হবে। এবং যেটি বলছিলেন যে ভারতের কথা বলেছেন উনি, যে ভারত আছে বলেই আপনারা এই নির্বাচনগুলো করতে পেরেছেন।
এবং আপনাদের এই চাপ আছে দেখেই সরকার বিএনপিকে নিয়ে ব্যস্ত, তারেক রহমানকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আর আজকে ইনসাইড পলিটিক্স নিউজ 24 এই অনুষ্ঠানটি যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমার সহ আলোচক মোশাররফ হোসেন ঠাকুর ভাইকে সহ দিয়ে শুরু করতে চাই। উনি যখন কথাগুলো বলছিলেন তখন আমার একটা রবীন্দ্রসঙ্গীতের একটা লাইন মনে পড়ছিল, কবে আর হবে থাকিতে জীবন, আখিতে আখিতে মদির মিলন। এই যে কবে আর হবে এই আন্দোলন, কখন সেটা সফলতার মুখ দেখবে, ওনারা আমার মনে হয় না ওনারা জানেন বলে। আমি একটু শেষ করি, এই আন্দোলন খেলাটা ওনারা চলতেই থাকবে, কারণ ওনাদের একটা টার্গেট হলো নির্বাচন অংশগ্রহণ করবে না, কিন্তু আন্দোলন খেলবে। নির্বাচন অংশগ্রহণ না করার পেছনের মূল কারণ যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা হলো ওনাদের যিনি প্রধান নেতা, যিনি নির্বাসিত জীবনযাপন করছেন, এবং ওনাদের যিনি প্রধান নেতা যিনি দেশে আছেন, দুজনেই কিন্তু নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না। ওনাদের ধারণা হলো আমরা নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না, সুতরাং আমাদের মধ্য থেকে কেউ আবার আমাদেরকে ডিঙ্গিয়ে নেতা হোক সেটা আমরা চাইবো না। সুতরাং ওনারা নির্বাচন অংশগ্রহণ করবেন না, কিন্তু কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য আন্দোলন খেলবেন। এটা আপনারা বুঝতে পারছেন? এটা আমি বিএনপিকে বোঝে বিষয়টা, বিএনপির বুঝে কি না বুঝে বিএনপি বিষয়টা তো বিএনপি সাইকোলজিটা আমি আসলে আমার তো রিড করা সম্ভব না, কিন্তু একটা জিনিস যে আন্দোলন তারা খেলবে। ধরেন এই যে নির্বাচনের আগে তো আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক বলা হয়েছিল যে বিএনপি ভেঙে যাবে, বিএনপি এতগুলো টুকরা হবে, বিএনপি থেকে অনেক মানুষ আমাদের এখানে চলে আসবে, সেটা কোনো প্রতিফলন আছে? ধরেন এই আপনি যেটা বললেন এটা তো একটা মানে কি বলবো, এটা নিয়ে অনেক কথাবার্তাই আছে। এই নির্বাচনের আগে বিষয়গুলো আরো বেশি সামনে আছে, কে প্রধানমন্ত্রী হবেন, কিন্তু এটাকে কি আওয়ামী লীগ খুব বেশি ক্যাচ করতে পেরেছে? ধরেন বিএনপি ছাড়ছে না কেন তাহলে মানুষ, বা বিএনপি এখন ঐক্যবদ্ধ আছে বলে মনে হয় না? বিএনপি ঐক্যবদ্ধ থাকুক কিংবা বিএনপি ভেঙে যাক, এটা তো আমাদের কিচ্ছু যায় আসে না। বলছে তো বিএনপি আপনাদের মাথা ব্যথা সংগঠন না, বিএনপির মাথা ব্যথা না। বিএনপি যেন রাস্তায় দাঁড়িয়ে এমন কোনো কাজ না করে 13-14 সনের মতো কিংবা 18 সনের কিংবা এই কদিন 28 অক্টোবর যে স্বপ্ন তারা দেখেছিল সেই জন্য কোনো কার্যক্রম করতে না পারে, সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। এবং বাংলাদেশের জনগণ নিরাপদ রাখার দায়িত্ব করে সরকারের, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দায়িত্বে আছেন আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগের দায়িত্ব। তো সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই রাজপথে যে বিএনপি কোনো ধরনের জ্বালাপোড়া আন্দোলন করে আবারও যদি বাংলাদেশকে পিছিয়ে দিতে না পারে সেই প্রচেষ্টা সর্বক্ষণ আমাদের থাকবে। আর পাশাপাশি আমি আরেকটা বলি, এই যে আমি আন্দোলনের অভিজ্ঞতার একটু কথা বলি। আমি 90-91 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি পেয়েছি একদম গিয়ে বিরোধী দল, এবং আমার এখনো মনে আছে আমাদের মূল একটা কাজে ছিল হলো প্রতিদিন সকালে মিছিল করার পরে, এবং আমরা দেখলাম যে 92-93 সনে আমাদের মূল একটা ইস্যু চলে আসলো কি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সারা বাংলাদেশ ঘুরে সেই স্লোগানটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। এবং আপনি দেখেন বাংলাদেশের হেন কোনো ইউনিয়ন নেই যেখানে আমরা যাইনি, হেন কোনো উপজেলা নেই যেখানে আমরা যাইনি। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করেছি, আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছে, আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন সবাই কিন্তু দায়িত্ব পালন করে, কিন্তু আমরা মানুষের মধ্যে এই ইস্যুটাকে পপুলার করতে পেরেছি, এবং মানুষ গ্রহণ করেছে বলে আন্দোলন সফলতা পেয়েছে। এবং বিএনপি আন্দোলন করে কিন্তু সফলতার মুখ দেখছে না, কারণ মানুষ গ্রহণ করছে না। যেভাবেই হোক মানুষ, আমার কাছে মনে হয়েছে বিএনপির ইস্যুটাকে মানুষ গ্রহণ করছে না বলে মানুষ তাদের আন্দোলনের ফাঁদে পা দেয় না। যেমন ধরেন আপনি 7 জানুয়ারি তারা তো বলেছিল এই সরকার একদিনও টিকবে না। আজকে 7 জানুয়ারি পার হয়ে গিয়ে আমরা আজকে আজকে হলো 13 জুন, আমরা একটা প্রায় 6 মাসের কাছাকাছি একটা সরকার কিন্তু হয়ে গেছে। এর মধ্যে আমরা 3টা টার্ম শেষ করেছি, 4র্থ টার্ম কিন্তু টানা 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা আছে। বিএনপি ধরেন আন্দোলন বেগমান করতে পারছেন না দেখে আপনারা আছেন এরকম? না, বিএনপি আন্দোলন বেগমান কিভাবে করবে? আমি যদি বলি জনগণ যেভাবেই হোক সরকারের উপর সন্তুষ্ট আছে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, হ্যাঁ ভুল ত্রুটি থাকতে পারে, যেভাবে হোক জনগণকে সরকার সন্তুষ্ট রাখতে পেরেছে বলেই এই আন্দোলন। আর আইয়ুব খান সরকারের উপর এনেও সন্তুষ্ট। আইয়ুব খান 10 বছর ক্ষমতায় ছিলেন, আইয়ুব খানের কণ্ঠ এরকম শোনা যেত যে দেশবাসী খুব আইয়ুব খানের উপর সন্তুষ্ট, আইয়ুব খানের উপর সন্তুষ্ট, এই জন্য কেউ আন্দোলন করতে, কেউ আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে নামে না। তো 69-এর জানুয়ারিতে যখন ছাত্র সংগ্রাম পরিষদ হয়, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন, আর আমেনা বেগম নেন সাধারণ সম্পাদকের দায়িত্ব। তো ওই সময় আইয়ুব খানও বলতেন এইরকম যে আমি খুব পপুলার, এই জন্য পাকিস্তানের মানুষ আমার পেছনে আছে। কিন্তু যখন 69-এর মার্চে আইয়ুব খানের বিদায় হয়, তখন দেখা যায় যে আইয়ুব খানের পেছনে কতজন ছিলেন। এগুলো হচ্ছে যে এগুলো হুসনি মোবারক, মার্কুস, এরা সবাই একই সুরে কথা বলেন। আমি আপনাকে বলি যে দেখবেন যে বাংলাদেশে এই অতি সাম্প্রতিক কিছু ঘটনা ঘটে গেছে,
সেটা হচ্ছে মালয়েশিয়ায়। প্রশ্নটা একটু ছোট্ট করে ওই জায়গাটা যদি আপনার কাছ থেকে নেব, প্রশ্নের উত্তরটা একটু জানতে চাই। উনি বলছিলেন যে আওয়ামী লীগের উপরে মানুষ যে কোনোভাবেই হোক সন্তুষ্ট আছে, যে কারণে এখন পর্যন্ত আমি আপনাকে বলি, আওয়ামী লীগের যদি কালকে পতন হয়, মাহমুদ সালাউদ্দিন চৌধুরীকে আপনি হয়তো ফোনে পাবেন কিনা, তো অন্যান্য যারা এই যে আওয়ামী লীগের নামে যারা এই 24,000 কোটি টাকা লুট করছে, এই যে 40,000 মানুষ যে যেতে পারে নাই, 23,000 মানুষ বিপদগ্রস্ত, আর 17,000 মানুষ এয়ারপোর্টে ক্রস করতে পারে নাই, এই যে এই 40,000 মানুষের যে পরিবারের সংখ্যা হচ্ছে, 40,000 মানুষের পরিবার যদি 5 জন করে ধরেন, ওই 5 জন মানুষ লাঠি নিয়ে আসবে, 2 লক্ষ মানুষ লাঠি নিয়ে ওদেরকে খুঁজবে। এবং এই যে লোটাস কামালের কন্যা, উনি কি বিএনপি করে? লোটাস কামালের কি বলে জানি কি, লোটাস কামালের স্ত্রীর ফার্ম, উনি বিএনপি করে? তারপর আপনার এই যে বেনজির, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, এই বেনজির ধামরাই বাড়ি, তো এরা এই যে অলিগার্কি, এই যে 24,000 কোটি টাকা লুট করলো, আপনি আওয়ামী লীগের কারোর মুখে একটা কথা শুনেছেন যে এই 40,000 কোটি টাকা যে 24,000 কোটি টাকা যে লুট হয়েছে, এই যে 40,000 মানুষের কাছ থেকে আমরা এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিব? ওবায়দুল কাদেরকে কোনো কথা বলতে শুনেছেন? শুনবেন না। এটা হচ্ছে এই যে এই মানুষগুলোকে আপনারা ক্যাচ করতে পারছেন? আমি আপনাকে বলি, এই মানুষগুলি রাস্তায় নামছে না। এই তো আওয়ামী লীগের বিষয়টা হচ্ছে যে আমাকে কেন টেনে হেসড়ে নামাচ্ছে না। আমি ক্ষমতায় থাকার যে ন্যায্যতা কতটুকু, আওয়ামী লীগের কাছে এইটা কোনো বিষয় না। জনগণের দাবি ন্যায্যতা কতটুকু, এটা তার বিষয় না। তার বিষয়টা হচ্ছে তাকে যতক্ষণ পর্যন্ত টেনে হিসড়ে না নামাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো। জি, মাহমুদ সালাউদ্দিন, বিষয়টা এরকম কেন? না কেন শুনুন, টেনে হিস্ট্রি নামানোর কোনো বিষয় তো নেই। হ্যাঁ, টেনে হিস্ট্রি নামানোর একটা বিষয় ছিল তখন। আমি বলি, যেমন ধরুন আমরা যখন দেখলাম যে 96 সালে বিএনপি একটা নির্বাচন করেই ফেলল, 15 ফেব্রুয়ারি নির্বাচন। বাংলাদেশের হতে সবচেয়ে সংক্ষিপ্ততম কিন্তু সংসদ ছিল কিন্তু বিএনপির ওই শাসনটা। এবং বেগম জিয়া সম্ভবত 30 মার্চ তিনি গিয়ে পদত্যাগ করেছিলেন বঙ্গভবনে, এবং পদত্যাগের পরে যে ওনার যে সাংবাদিক যিনি ফেস করেছিলেন, সেই মূর্তিমান দৃশ্যটা আমরা দেখেছি। টেনে হিস্ট্রি নামানোর পরে ওটাকেই বেগম জিয়া স্বেচ্ছায় নামিয়েছিলেন, পদত্যাগ না, আমরা কিভাবে নামিয়েছি এটা দেখিয়েছিলাম। আমি আর উপলব্ধি করেছি পাওয়া যাবে না, এই কথাটা একটু জবাব দিই। এটা খুবই আমি ব্যক্তিগতভাবে নিয়েছি কথাটা। উনি যেটা বলেছেন যে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না, আমাকেও খুঁজে পাওয়া যাবে না, বলে যে আপনাকে ফোনে পাওয়া যাবে না। হ্যাঁ, ফোন তো একটু সবটা নেটওয়ার্কের মধ্যে। ফোনটা আমার, যেমন ধরুন আমি যদি বলি মিডিয়া হাউস আমাদের জন্য গাড়ি পাঠাই, আমাদের অ্যাড্রেস পর্যন্ত লেখা আছে, সুতরাং আমাদের আর পালানোর কোনো দরকার নেই। আর একটু বলি, 21শে আগস্টের গ্রেনেড হামলাকে 15 আগস্টের পরে কেউ ভেবেছিল আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা আসবে? এবং বেগম জিয়া তো সবসময় বলতো এমন এক ব্যবস্থা করব, সরকারি দল তো দূরের কথা, বিরোধী দলও তারা থাকতে পারবেন না, সেই ব্যবস্থাও করেছিল। আওয়ামী লীগ তো পালাবার দল না। আওয়ামী লীগ হলো আগুনে পুরো ফিনিক্স পাখির মতো, যতবারই হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হরবো, লিখবো নতুন ইতিহাস। আওয়ামী লীগ সেখান থেকে উঠে এসেছে। আপনি দেখেন 15 আগস্ট সবাইকে নিঃস্ব করে দিয়েছে, শেষ করে দিয়েছে। সেখান থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। এবং আপনি দেখেন 81 সালে বঙ্গবন্ধু কোন আসার পরে অলি গলি রাজপথ তিনি হেঁটে বেরিয়েছেন, কখনো পায়ে হেঁটেছেন, কখনো রিক্সায়, কখনো গাড়িতে করে, সারা বাংলাদেশ ঘুরে তিনি আবার বাংলাদেশের মানুষের মধ্যে স্থান করে নিয়েছেন। আওয়ামী লীগ সেরকম একটা কিন্তু মুখ দেখা দিয়ে পালিয়েছেন বিএনপি নেতা। আর কোনোদিন আমি রাজনীতি করবো না। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম এদের পরের রাজনীতি নিয়ে। মোশাররফ হোসেন ঠাকুর আসতে চাই। মোশাররফ হোসেন ঠাকুর, আমি একটু জানতে চাই যে দেশের রাজনীতি নিয়ে অনেক বেশি আলোচনা হয়। ধরেন এই দেশের মানুষ তো আসলে রাজনীতির বাইরে অনেক মানুষ মানে খুঁজে পাওয়া কঠিন, রাজনীতির সম্পৃক্ততা আছে মানুষের, রাজনীতি নিয়ে চিন্তা করে, ভাবে। আমি একটু জানতে চাই যে দেশে আসলে প্রকৃত যে রাজনৈতিক চর্চা, এবং বিশেষ করে যেটি জানতে চাই, ইস্যুর তো অভাব নেই, আপনারা নাকি ইস্যু খুঁজে পান না আন্দোলনের পাশাপাশি, যেসব যেসব ইস্যু নিয়ে আসলে কথা বলার দরকার, সেরকম ইস্যুগুলো নিয়ে কি আসলে বিএনপি মাঠে থাকছে, বিরোধী দলগুলো মাঠে থাকছে? উদাহরণ দিই কয়েকটা, ধরেন ব্যাংক ব্যবস্থাপনার অবস্থা ভালো না, বেনজির ইস্যু, তারপরে আপনার এই যে সাবেক সেনাপ্রধান ইস্যু গেল, দ্রব্যমূল্যের অবস্থা ভালো থাকে না, মালয়েশিয়ার সংকট গেল, মানে ইস্যু আপনি যদি 7 দিন 10 দিনের ইস্যু খোঁজেন, ইস্যুর অভাব নেই। আমি আপনাকে বলি, আপনাকে একটা সহজ ইস্যু বলি, বেনজির মার্কুসের ছেলে ফিলিপাইনে এখন রাষ্ট্রপতি, এটা জানেন তো? জি। 1986 সালে মার্কুসের যখন পতন হয়, তখন মার্কুস তার ফ্যামিলি সহ সবাইকে সহ পালাইতে হয়েছে ছেড়ে, কি নাম, ফিলিপাইন ছেড়ে। তো আমি আপনাকে বলি যে বেনজিরকে নিয়ে যে পরিমাণ এই আমাদের সরকার, মিডিয়া এবং
যে পরিমাণ গুরুত্ব দিয়ে আলোচনাটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে অবস্থার দৃষ্টিতে যে বেনজিরের ছেলে যদি আগামী 10 বছর পরে এই বয়স তার 35 হয় এবং সেই যদি দাঁড়ায় বলে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি ইলেকশন করব, সরাসরি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সে রাষ্ট্রপতি শাসিত ইলেকশন করলে অবস্থাটা এইরকম। এত প্রচার বেনজিরের। আমি আপনাকে বলি এই পুলিশের ভিতরে 100-এর বেশি বেনজির আছে। বেনজিরের যে সম্পদ আছে 100-র বেশি বেনজির পাওয়া যাবে, 100-র বেশি। এবং আমি আপনাকে বলি যে শুধু বেনজিরকে টার্গেট না করে আপনি এইখানে বেনজিরকে টার্গেট করা হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে যে অলিগার্ক, প্রধানমন্ত্রীর অধীনে যে মাফিয়া চক্র, এই টোটাল মাফিয়া চক্রর উপর বন্দুক না রেখে বন্দুকের নলটা যেন শুধু একটা বেনজিরের উপর যায়। বিএনপি একটা বেনজিরকে টার্গেট করা কেউ বিএনপি মনে করে না যেটা আন্দোলনের কোনো বিষয়বস্তু হতে পারে। আমরা টোটাল মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে বলছি। আপনি বেনজিরের যে ইমিডিয়েট যে লোকজন আছে এদের এক একজন আছে যে এদের বেনজিরের চেয়ে বেশি সম্পদ আছে। বেনজির ইস্যুই তো গণমাধ্যমের মাধ্যমে আপনি গণমাধ্যমের মাধ্যমে জানলাম। এবং আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি তার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত দায়, এখানে সরকারও দায় নেয়নি, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আপনি আমাকে একটা কথা বলেন প্লাবন রহমান, আপনি আমাকে বলেন তো বেনজিরের ব্যক্তিগত যে ক্ষমতা, উমুকের পুত্র বেনজির, সে এই জন্য সে ক্ষমতাটি এইরকম দুর্নীতি করতে পারছে? সে রাষ্ট্রের পদ পদবি ক্ষমতা সমস্ত কিছু ব্যবহার করে দুর্নীতিটা করেছে। এই জন্য তাকে যারা ডিএমপি কমিশনার বানিয়েছেন, ডিএমপি কমিশনার থেকে তাকে র্যাবের ডিজি বানিয়েছেন, র্যাবের ডিজি থেকে আইজিপি বানিয়েছেন, এবং ডিএমপি কমিশনার থেকে আইজিপি পর্যন্ত তিনি যে খুন খারাপি করেছেন, তিনি যে ফাইল চাপা দিয়েছেন, কাউকে মৃত্যুর গ্যারান্টি দিয়েছেন, কাউকে মৃত্যু থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছেন, এইভাবে যে টাকা উপার্জন করেছেন, এই প্রক্রিয়ায় কাউকে বাঁচিয়ে দেওয়া, কাউকে মেরে ফেলা, এই প্রক্রিয়ায় অন্যান্যরাও টাকা ইনকাম করছে এই সরকারে। জি, অনেক ধন্যবাদ। একটু মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, উনি বেনজির অনেক কথা বলেছেন, আমি একটু জানতে চাই যে উনি যেটি বলছিলেন যে আরো অনেক বেনজির এখনো আছে, আমরা আসলে কতটা জানতে পারছি, আপনার একটু এই মতামত জানতে চাই। আমি আসলে এটাকে এত চর্বিত চর্বণ, মানে আপনি যদি ইউটিউব লাইভে যান, মানে মোটামুটি হয়ে এই ইস্যুগুলো নিয়ে আজকে অনেক দিন যাবত চলছে পত্র পত্রিকার সব জায়গায়, এবং এটা একটা কমন শব্দ হয়ে গেছে বেনজির। তো আসলে এই বিষয়ে তারপরে যখন কথা উঠেছে আমি কিছু বলি, হ্যাঁ, এটা অবশ্যই আমরা কখনোই সমর্থনযোগ্য না। তিনি যে অপরাধটা করেছেন তার যে প্রাপ্য যেটা শাস্তি সেটা অবশ্যই পাওয়া উচিত বলে আমি মনে করি, এবং আমার দলও মনে করে, আমাদের দল থেকে বিভিন্নভাবে কথাগুলো বলা হয়েছে। পাশাপাশি উনি বলেছেন অনেক বেনজিরের খবর ওনার আছে, তো এটা আসলে উনি যদি জেনে থাকেন নিশ্চয়ই প্রশাসনের কাছে যারা এই সমস্ত সংশ্লিষ্ট আছেন তারা হয়তো একদিন জানলে তখন হয়তো বা তাদেরকে এই বেনজিরের মতো আইনের আওতায় আনা হবে, এবং তাদেরগুলো কিন্তু আমরা দেখব বিষয়টা। এবং আসলে আমাদের দুর্ভাগ্য কি জানেন, আমাদের ঘরে যে বেনজিরগুলোর জন্ম হয় এটা আমাদের খুবই একটা দুর্ভাগ্য। কেন বলি, সম্ভবত যখন আমাদের সৈয়দ আশরাফ সাহেব আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যেদিন আরাফাত রহমান কনভিক্টেড হলেন সেদিন তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন আমাদের ধানমন্ডি 3-এর অফিসে। তো আমরা দেখলাম যে তিনি খুব এবং শুরু করেছেন এভাবে, আমি আর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই কথাটা বলার পর সাংবাদিক না কলম থেমে গেছে, কারণ আরাফাত রহমান কনভিক্টেড হয়েছে, আওয়ামী লীগের অফিসে তো দুঃখ ভারাক্রান্ত হওয়ার কোনো সুযোগই নেই। স্বাভাবিক, আমি এই প্রজন্মের একজন তরুণ রাজনীতিবিদ, তখন সদ্য ছাত্রলীগ ছেড়ে আওয়ামী লীগ করি, তখন আমিও খুব একদম স্তব্ধ হয়ে তাকিয়েছিলাম। তিনি বলেছেন আমরা যারা রাজনীতির একনিষ্ঠ কর্মী হয়েছে, আমরা যদি পরিবারের একনিষ্ঠ কর্মী হতে পারতাম তাহলে আমাদের ঘরে আরাফাত রহমানের জন্ম হতো না। তো যেভাবে হোক আজকে এই আরাফাত রহমান কিংবা বেনজির সবই কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য আমি মনে করি। আমাদের কোথায় যেন বোধের জায়গাটা নষ্ট হয়ে গেছে। আমার কতটুকু দরকার, যেমন আমরা আজকে যে খবরটা পেলাম, বিশেষ করে পত্রপত্রিকায় দুদকতেই গতকাল যেগুলো বলা হয়েছে ওনার সম্পত্তির পরিমাণ আরও পাওয়া গেছে, এই নানা ধরনের গল্প তো মনে হয় যে বাংলাদেশের যে বাস্তবতা তাতে করে মানুষ দুর্নীতি করতে কোনো রকম ভয় পায়। ওই যে আমি বললাম না, বোধের জায়গাটা কোনো কারণে কোথাও নষ্ট হয়ে গেছে। একটা বিষয়, আইন না, আইন বললাম তো, বোধটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা শুধু একটা বিষয় বলে আমার বোধ নেই তাই বলে আমি এটা করতে পারবো? না, আমার রাষ্ট্রীয় কাঠামো, সবল, আমি বলি সুস্থ সবল কোনো মানুষ এগুলো করতে পারে না।
যার বোধসম্পন্ন মানুষ সেটা করতে পারে না। দিন শেষে আমার পরিবারের কাছে আমার ফেরত যেতে হবে। যেমন আমি যে ইউক্রেনের যিনি প্রেসিডেন্ট আছেন তিনি একটা কথা বলেছেন, বলতে আপনাদের মানে ঘরে কোনো ছবি, এত ছবি রাখার দরকার নেই, আপনি শুধু একটা ছবি রাখেন আপনার টেবিলের সামনে, আপনার পরিবারের ছবিটা রাখেন। আপনি বলছেন যারা ওই কথাটাই বলছি যে পরিবারের ছবি যদি আমার দিন শেষে ফেরত যেতে হবে, কোথাও আমার বাসায় ফেরত যেতে হবে, আমার স্ত্রী কন্যা পুত্রের কাছে যেন আমাকে অন্তত নত হতে না হয়। আমি মনে করি না আজকে উনি যেখানে যে দেশে থাকুক না কেন, শেষ করার দায়কার। আমি এটি শেষ করি, যে দেশেই থাকুক না কেন আমার মনে হচ্ছে খুব মানে এই যে ওনার সন্তান এবং ইয়ে নিয়ে পালিয়ে জীবন যাপন করা, এটি তো কোনো জীবন হতে পারে না। আমার অনেক টাকা আছে, আমি কিছুই ভোগ করতে পারবো না। আমি বিকেলের যে একটা সৌন্দর্য, দিনের যে একটা বৃষ্টির যে একটা সৌন্দর্য, আমি ভোগ করতে পারলাম না। এই জীবন দিয়ে আমি কি করবো? আমি বেঁচে থেকেও তো কবরে অবস্থান করছি। ঠাকুর, এই মানে এই যে বোধের জায়গা বলেন, এটাকে আসলে বোধের দায় বলে হয় না, এই বোধ শেষ করে দিচ্ছে কে? এটা বোধ শেষের দায় না। আমি আপনাকে উনি বলছিলেন যে এটা সুস্থ মানসিকতা না, বোধের চেয়েও সবচেয়ে বড় হচ্ছে নীতি নৈতিকতা। আমি পারিবারিক কাছে ফিরে যেতে যাই, আমার পরিবার যদি সাপোর্ট না করে দুর্নীতি, আমি অনেক ক্ষেত্রেই বাড়িতে হতে বাধ্য। আমি সালাউদ্দিনের সাথে এটা একমত না। কিন্তু একটা বিষয় একটু বলবেন, সেটি হচ্ছে যে ধরেন আমি দুর্নীতি করব বা এত টাকা ইনকাম, আমার ভেতরে কোনো রকম ভয় কাজ করবে না যে আমি যদি ধরা পড়ি কি হবে? আরে আপনি যখন শুনেন, আপনি একটা লোককে দিয়ে আপনি মতিঝিল মেসাকার করাবেন, আপনি একটা লোককে দিয়ে আপনি শত শত মিথ্যা মামলা দেওয়াবেন, একটা লোককে দিয়ে খুন খারাপি করাবেন, একটা লোককে দিয়ে আপনি একরামের মতো একরাম হত্যা করাবেন, যেটা আমরা নির্মম একটা অডিও জানতে পারি। তো সেই লোকটা বুধ কোথায় থাকবে? সেই লোকটা যখন মনে করে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা আমার পেছনে আছে, আমি র্যাবের ডিজি, আমাকে আইজি কোনো কিছুই করার ক্ষমতা নাই, আমার স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিব আমাকে কিছুই বলার ক্ষমতা নাই, একমাত্র একজন। এখন তো ধরেন বেনজির আসছে, বিএনপির সময়ও তো দুর্নীতির অভিযোগ। একটা বলেন তো, আমি বেনজিরের কথা বলছি না, বললাম যে দুর্নীতির সময়ও তো বাংলাদেশ চ্যাম্পিয়ন। বলেন একটা বেনজিরের নাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতা আছে, আমি বলবো কালকেই এটা আমি বলবো, এটার বিরুদ্ধে বলেন। শুধু একটাই বলি, ভাঙ্গা সুটকেসের কাহিনী আমরা একাশি শুনে দেখেছিলাম। ওনার মৃত্যুর পরে ওনার প্যান্ট অল্টার করে পড়তো, ওনার গেঞ্জি অল্টার করে পড়তো, 2 সন্তান। আলাদিনের কি আশ্চর্য প্রদীপ পেলেন, কোকো 1, কোকো 2, কোকো 3, কোকো 4। আমি তখন দেখতাম পারিবারিকভাবে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে জিয়া পরিবার। তখন তো আমাদের মুখে মুখে ছিল, আমরা সকলে কিন্তু বক্তব্য বিবৃতিতে সবসময় এই কথাগুলো বলেছি, বিএনপির শাসনামলে আমরা বলেছি, আমরা চোখ দিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা এই দুর্নীতি করেছেন। খাম্বা লিমিটেড, প্রধানমন্ত্রীর পুত্রের কোম্পানির নাম, খাম্বাই দিয়েছেন শুধু, কোনো ধরনের ইলেকট্রিক সাপ্লাই, কেবল কিছুই নাই। সেটা এরকম বাংলাদেশ মানুষ দেখেছে, এই যে যুগে যুগে হয়েছে। এটা এখন এই জায়গাটাই আমি বলছি, ধোয়া তুলসী পাতা এই জায়গাটাতে আসি, সেটা ঠিক না। আপনি তো প্রধানমন্ত্রীর ছেলের কাছে নিয়ে গেলেন, আপনার প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে যাওয়ার পরে আপনার প্রধানমন্ত্রীর ছেলের সম্বন্ধে কত কথা আসে এটা শুনবেন, তখন আপনি আসুন। বেনজির বিএনপির সময় তো 10টা আইজি ছিল, আসেন তো দেখি 10টা আইজির নাম বলেন তো দেখি। একটা আইজির বেনজিরের 1000 ভাগের 1 ভাগ সম্পত্তি যদি দেখাতে পারেন, আমি রাজনীতি করবো না। জি, এটা বিরতি এই জায়গা থেকে শুরু করবো। দর্শক চট্টের বিরতির সময় হচ্ছে আবারও কিছুদিনের মধ্যে ফিরছি, আছে বলে সঙ্গে পাচ্ছি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছেন সাইড পলিটিক্স। আমরা আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ঈদের পরের রাজনীতি নিয়ে। মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, মোশাররফ হোসেন ঠাকুর আমাদের সঙ্গে আছেন। মোশাররফ হোসেন ঠাকুর, আমরা শেষ পর্যায়ে আমি একটু জানতে চাই যে প্রকৃত রাজনীতির চর্চা আসলে কতটা হচ্ছে? আমি আপনাকে বলি, আজকে জিএম কাদের একটা কথা বলেছেন যে সরকারের যে অবস্থা, তাতে করে সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সক্ষমতা কোনো দলের নেই। জিএম কাদের খুব একটা ভুল বলেন নাই। আমি আপনাকে বলতেছি যে রাষ্ট্রযন্ত্র যখন আপনার হাতে থাকে, তখন পুরো কালচারটাই আপনার মেজাজ মর্জি কেন্দ্রিক হবে। আপনি যদি একটা গভর্নমেন্ট যদি অত্যাচারী হয়, ওই জায়গায় গভর্নমেন্ট যদি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে না দেয়, তাহলে ওই জায়গায় দেখবেন যে ভালো বক্তৃতা করে যে ছেলেরা, এরা নেতৃত্বে উঠে আসবে না। উঠে আসবে ওই অত্যাচারী নেতার গাড়ি যে ভাঙতে পারবে, যে ছেলে লাঠি নিয়ে দাঁড়াতে পারবে, সে হবে নেতা। তো এই জন্য আমি আপনাকে বলছি যে একটা গভর্নমেন্টকে কেন্দ্র করে, আজকে আমি আপনাকে একটা ছোট্ট জিনিস দেখাই। আমরা তো অনেক চর্বিত করলাম বেনজিরকে নিয়ে। বেনজির একটা ফ্রাঙ্কেনস্টাইন হয়েছে। আপনি ফ্রাঙ্কেনস্টাইন অন্যরা হয় নাই, আপনি আদালত পাড়া ফ্রাঙ্কেনস্টাইন হয় নাই। আদালত পাড়ায় আপনাকে কোনভাবে
আমি আমার সংবিধানের 11 অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবিকতা 11 অনুচ্ছেদ দেখুন সালাউদ্দিন চৌধুরী এখানে খুলে দেখেন 11 অনুচ্ছেদ, এটা একটা পকেট সংবিধান, খুলে দেখতে পারেন। 11 অনুচ্ছেদে বলা হচ্ছে রাষ্ট্র মানবতা বিরোধী কোনো আইন প্রণয়ন করতে পারবে না। তো সেইখানে 1948-এর যে মানবাধিকার চার্টার আছে, হিউম্যান রাইট চার্টার, সেইটার 11 অনুচ্ছেদে আছে যে মানবাধিকারের প্রতি আমরা সমুন্নত রাখবো আমরা। তো আমরা সেই অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে আদালতে, নিম্ন আদালতগুলিতে আমি লোহার খাঁচা বানাই কিভাবে? আমি শুনেছি যে বিচারক নাকি বলেন তাদের নিরাপত্তার জন্য আসামিদেরকে লোহার খাঁচায় রাখা হবে। তো আপনার নিরাপত্তা দরকার, আপনি লোহার খাঁচায় বসে থাকেন, বিচারক সাহেব। জি, আমি জানতে চাইছিলাম এখন যে রাজনীতির যে বিষয়টা সেটা হচ্ছে যে তাহলে কি এভাবেই চলবে? এবং আমি আপনাকে বলি সরকার যদি এই জায়গায় যদি নজর না দেয়, আমি একটা বললাম দেশ চরম এনার্কির দিকে যাবে, চরম এনার্কির দিকে যাবে। আমি একটু ওনার বিশেষ মানবাধিকার নিয়ে একটু কথা বলে ফেলি। উনি রাষ্ট্র এমন কোন আইন করতে পারবেন না যে মানবাধিকার লঙ্ঘন হয়। 11 অনুচ্ছেদের বিষয় বলা হয়েছে, জাতিসংঘের যে চার্টার আছে এটার কথা বলা হয়েছে। শুধু আমি একটু প্রশ্ন করি, আমি বিশেষ করে 15 আগস্ট আমি অনেক ছোটোগুলো বুঝি না তখন। 15 আগস্টের হত্যার পরে জিয়াউর রহমান কিন্তু ৫ম সংশোধনীতে ইনভেন্টরি অর্ডিন্যান্সটা কিন্তু সংযুক্ত করেছিলেন। তিনি পবিত্র সংবিধানকে করেছেন, কলঙ্কিত করেছেন। আচ্ছা 11টা 21 অগস্ট গ্রেনেড হামলাটা আমি কিন্তু মোটামুটিভাবে বেশ ম্যাচিউর এবং আমি অ্যাক্টিভ একজন ছাত্রলীগের কর্মী, আমি তখন দেখেছি কি অবস্থা হয়েছে। তো কোথায় বিচার পেয়েছি, কোথাও মামলার জন্য জলিল সাহেবের মতো পুরনো এই একদম প্রবীণ মানুষকে কতক্ষণ পল্টন থানায় ওসি সাহেব থাকেন না, কতক্ষণ মতিঝিল থানায় ওসি সাহেব থাকেন না, শুধু একটা মামলা করার জন্য আমাকে এভাবে একের পরে কখনো পল্টন থানা কখনো মতিঝিল থানায় ঘুরতে হয়েছে। এবং ঘোরার পর আমরা দেখলাম সংসদে দাঁড়িয়ে সংসদ নেত্রী স্বয়ং বলেছেন শেখ হাসিনা ভ্যান ডেভিকে করে গ্রেনেড নিয়ে গেছেন, এই গ্রেনেড তিনি নিক্ষেপ করেছেন। এই যে একটা ভয়ঙ্কর তথ্য, এগুলো তো বাংলাদেশের মানুষ দেখেছে। এর মানবাধিকার তখন কোথায় যায়? এত চমৎকার চমৎকার কথা যে বলেন, কোথায় যায় আপনাদের? এখন তো অনেক মিডিয়া হাউস, প্রতিদিন বিএনপির নেতারা সন্ধ্যার পর থেকে মোটামুটিভাবে কথা বলেই যাচ্ছেন। মির্জা ফখরুল হাসান আলমগীর সাহেব কি বলছেন সেটা নিয়ে আমরা আলোচনা করছি। মোটামুটিভাবে ওনাদের এই আবাসিক প্রতিনিধি আছেন, মোটামুটি কথার রাজনীতি চলছে, বিএনপি কথার মধ্যে সীমাবদ্ধ আছে। আমি একটু শেষ করি। না লোহার খাঁচা তাইলে জায়েজ না, লোহার খাঁচা কোনো এটা হলো আমি জানি না, আমি এখন দেখিনি লোহার খাঁচা জায়েজ না। আমার কথা তাহলে কি 15 আগস্টের হত্যাকারীদের বিচার করা যাবে? এটা কি জায়েজ? এটা তো লোহার খাঁচা, মানে ওনার ভিতরে রাখা হয়েছে ওনাকে দ্বারা। আমি জানি না, আমি উনি দেখছি, আমি দেখি, আমি ওনার কাছ থেকে শুনি বিষয়গুলো। এবং উনি সংবিধানে যেভাবে ঘোরাঘুরি করে আমার খুব আশ্চর্য লাগে, সংবিধানকে কারা কলঙ্কিত করেছে। ওর তো অনেক কথা চলে আসে, এবার আরও 10টা টকশো করলে এগুলো শেষ হবে না। জিয়াউর রহমান কীভাবে দেশের সংবিধানকে বারবার এই পোস্টমর্টেম করেছে আমরা দেখেছি বসে। এইভাবে রাজনীতির দিকে বিকেন্দ্রিক এই রাজনীতি মানে রাজনীতিবিদদেরকে কীভাবে কঠিন করে, কিন্তু কথায় কথায় বলতেন আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান। তিনি কথায় কথা মানি ইজ নো প্রবলেম। এই যে ঋণ খেলাপি, কালোবাজারি এবং অর্থের যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশে, আমি তো বলি ওখান থেকে এখন কি অবস্থা? আমি ওই যে 2 মিনিট মিসইন্টারপ্রিটেশন দুটো। একটা নাম হচ্ছে জিয়াউর রহমান বলেছেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, জাস্ট এতটুকু না, এরপর একটুকুন শুনেন। আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। ওই সময় যারা এমপি হতেন এরা ম্যাক্সিমামই এলাকায় যেতেন না, 5 বছর পরে এলাকায় যেতেন। জিয়াউর রহমান হাটে ঘাটে মাঠে সর্বত্র ঘুরে বেরিয়েছেন। তাই 460টা থানা, তখন 400-এর মতো থানা, 400 থানায় জিয়াউর রহমান গিয়েছেন, এমন কোনো থানা নাই যেখানে যান নাই। সেইখানে তার এমপিদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, জনগণের কাছে যেতে হবে, আমি রাষ্ট্রপতি জনগণের কাছে যাই। 1 নাম্বার 2 মানি ইজ নো প্রবলেম। মানি ইজ নো প্রবলেম, এটা জিয়াউর রহমান কারেক্টলি বলেছিলেন এই জন্য যে তখন আওয়ামী লীগ সমাজতান্ত্রিক অর্থনীতির নামে বাংলাদেশকে একেবারে খাদের অতল গহ্বরে নিয়ে গেছে। সেখান থেকে বাংলাদেশকে উঠিয়ে আনার জন্য যে প্রাইভেটাইজেশন, যে প্রাইভেট যে খাতগুলিকে যে ব্যক্তি খাত যে উৎসাহিত করা হয়, আজকে যে এই যে বসুন্ধরা গ্রুপ দেখেন, আজকে যে বিভিন্ন গ্রুপ দেখেন, এটাকে আসলে উনি যেভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে বিষয়টা কিন্তু সেরকম না।
এটা হলো ওনার অন্ধের হাতি দর্শনের মতো হয়ে গেছে ওনারা, যেহেতু জিয়া রহমান সাহেব ওনাদের এই দর্শন দিয়েছেন, ওনারা এগুলি ব্যাখ্যা করেছেন। উনি তো কথায় মানি ইজ নো প্রবলেম, এটা কথায় বলে মানি ইজ নো প্রবলেম। একটা সেনা প্রধান ছিলেন, উনি হঠাৎ করে সে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে ফেললেন, ওনার কাছে কোনো অর্থই সমস্যা না, কোত্থেকে এই অর্থ আসতো? সমস্ত কালোবাজারকে এস্টাবলিশ করেছেন, ঋণ খেলাপিদেরকে এস্টাবলিশ করে দেশটাকে দূষিত করেছেন, সংবিধানকে দূষিত করেছেন। আমি মনে করি হ্যাঁ, আমার এখন যে খুব বেশি আমরা একদম সংশোধিত হয়ে গেছি তা না, আমাদের সংশোধনের চেষ্টা চলছে, আমি মনে করি এটা চলতেই থাকবে। এবং আমি মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী যখন দুর্নীতির কথা বলছেন, বাংলাদেশের সাবেক হচ্ছে শুরু তো হয়ে গেছে। আপনি দেখেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যেভাবে মুখোমুখি দাঁড়াতে হয়েছে, এবং একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিকেও কিন্তু আদালতের কাঠগড়ে দাঁড়াতে হয়েছে, এবং বেনজির সহ আরো যাদের নাম বলেছে তাদেরকেও আদালতের কাঠগড়ে দাঁড়াতে হয়েছে। একেবারেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী নিজে তিনি প্রতিহিংসার জায়গায় দাঁড়িয়ে আছেন। তিনি 2009 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন দিন বদলের সনদের কথা বলে ক্ষমতায় এসে পুরাতন রাজনীতির কথা বলে মানুষের উপর প্রতিশোধ দিচ্ছেন, প্রতিহিংসা ফলাচ্ছেন। এটা একদমই সঠিক পথ নয়। বিচার হবে কিনা যাদের বিষয় সামনে আসছে, দুর্নীতির বিষয়গুলো? আপনি আজকে খুরশিদ আলম বলেছেন বেনজিরকে 1947 সালের দুদক নিয়ে মামলা করবেন। তো 2004 সালের দুর্নীতি দমন কমিশন আইন রেখে উনি 47 সালের আইনে বিচার করতে যান, মামলা করতেন। এটা হচ্ছে বেনজিরকে রক্ষার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, মোশাররফ হোসেন ঠাকুর, আপনি দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।